যদি তোমরা সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে তোমাদের সফলতা কেউ আটকাতে পারবে না। এখানে তোমাদের শুধু পাঠ্য বই নয়, তোমাদেরকে শিখতে হবে জীবনের পাঠও। আমাদের শিক্ষকদের অভিজ্ঞতা, কলেজের সুন্দর পরিবেশ এবং তোমাদের স্বপ্ন, ভবিষ্যৎ স্বপ্ন, এই তিনের সম্মিলনে হবে তোমাদের সফলতা। শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা ভুল করো কিন্তু তা থেকে শেখো, প্রশ্ন করো কিন্তু সম্মান রেখো, প্রতিযোগিতা করো কিন্তু মানবতা হারিও না। একদিন তোমরা প্রতিষ্ঠিত হবে, বড় মানুষ হবে, কিন্তু ভালো মানুষ হতে ভুলো না। পাহাড়ি ছাত্র পরিষদ তোমাদের প্রতি অটুট বিশ্বাসী। তোমরা একদিন রাঙামাটি সরকারি কলেজকে অনন্য উচ্চতায় নিয়ে পৌঁছাবে এবং সমগ্র দেশের হাল ধরবে। তো পরিশেষে নবীনদের পাহাড়ি ছাত্র পরিষদ এবং হিল উইমেন ফেডারেশন রাঙামাটি সরকারি কলেজ শাখার পক্ষ থেকে ভালোবাসা, আশীর্বাদ এবং সাফল্যের শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিশ্বজিৎ চাকমাকে। এ পর্যায়ে অভিনন্দন পত্র পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি বৈশালী চাকমা, দ্বাদশ শ্রেণী। রাঙ্গামাটি সরকারি কলেজে অধ্যয়নরত 2024 ও 2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ও 2023-2024 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও তৃতীয় শিক্ষার্থী সংবর্ধনা 2025 উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার পক্ষ থেকে অভিনন্দন পত্র। হে প্রিয় নবীনেরা, জ্ঞানালোকে আপনাদের আগমনে আমরা আনন্দিত। পার্বত্য চট্টগ্রামের প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাঙ্গামাটি সরকারি কলেজ আপনাদের আগমন ও গৌরবময় যাত্রার সূচনা, যা আপনাদের নিয়ে যাবে আত্মশুদ্ধি, আত্মপ্রত্যয় ও আত্মগঠনের মহাসমুদ্রে। জ্ঞান অন্বেষণের নবযাত্রা উজ্জ্বল সফল হোক এই প্রত্যাশায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা আপনাদেরকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছে। হে জ্ঞান পিপাসু, আপনারা আজ প্রাণোজ্জ্বল পদচারণায় প্রবেশ করলেন এমন এক আলোদ্বারে, যেখানে কেবল পাঠ্য বিষয়ক পাণ্ডিত্য নয়, গঠিত হয় নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শেকড় সন্ধানের দৃঢ়বৃত্তি। আমাদের এই বিদ্যাপীঠ যুগ যুগ ধরে শ্রেষ্ঠত্বের দীপ্তিময় ঐতিহ্য বয়ে চলেছে এবং আর সেই উত্তরাধিকার আপনাদের হাতে তুলে দেওয়ার এক সম্মান ও দায়বদ্ধতার মুহূর্ত। আপনাদের সম্মুখে এক অনন্ত জ্ঞানের জগৎ। সেই জ্ঞানের জগতে নবপদযাত্রী হয়ে আপনারা একাগ্র সাধনা, কর্ম অনুরাগ, সৎ প্রচেষ্টা ও মহৎ আদর্শে উজ্জীবিত হয়ে জ্ঞানের মশাল জ্বালিয়ে আলোকিত করবেন নিজেদের। আপনাদের জ্ঞানের আলোয় আলোকিত হবে সমাজ, দেশ ও জাতি। হে দীপ্তিময় তারুণ্য, আমরা বিশ্বাস করি তারুণ্যের দীপ্তিময় অগ্নিশিখা আপনাদের মাঝে জ্বলজ্বল করছে। আপনারা হবেন চিন্তাশীল, সৃজনশীল, সৎ, দৃঢ়প্রতিজ্ঞ, সাহসী, মুক্তিকামী ও আদর্শিক, যারা শুধু নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবেন না, বরং জাতীয় অস্তিত্ব রক্ষার্থে হয়ে উঠবেন এক একজন অগ্রসৈনিক। আপনাদের মাঝে তারুণ্যর অদম্য শক্তি, ভবিষ্যতের অমিত সম্ভাবনা এবং জ্ঞান আহরণের প্রবল স্পৃহা বিদ্যমান, যে শক্তি সমাজে জেঁকে বসা গাঢ় অন্ধকারকে চূর্ণ করে প্রগতির আলো নিয়ে আসবে। হে জুম পাহাড়ের গর্বিত সন্তান, আপনারা পাহাড়ের এক একটি বনফুল, যে ফুলেরা পাহাড়ে সুবাস ছড়াবে এবং পশ্চাৎপদ পাহাড়ে জ্ঞানের আলো জ্বালবে। আপনারা কেবল বিশেষ একটি ভৌগোলিক অঞ্চলের প্রতিনিধিত্ব করেন না, বরং আপনারা রক্তের প্রতিটি কণায় বহন করেন বৈচিত্র্যময় সংস্কৃতি ও জীবন দ্বারা স্বতন্ত্র আত্মপরিচয়, গৌরবময় সংগ্রামের ও সাহসের পরম্পরা।
পাহাড়ি প্রকৃতি যেমন অনন্য, তেমনি এখানকার মানুষের জীবনও বৈচিত্র্যময়। আপনারা বহুমাত্রিক সংস্কৃতি, ভাষা, ইতিহাস, ঐতিহ্য, স্বতন্ত্র আত্মপরিচয় ও সংগ্রামের গর্বিত উত্তরসূরি। এই আত্মপরিচয় যেমন গর্বের, তেমনি দায়িত্বেরও। হে জুম পাহাড়ি রগ্ন সৈনিক! বৈচিত্র্যময় জুম পাহাড়ও সমগ্র জুম্ম জাতি আজ অস্তিত্ব রক্ষার্থে অস্তিত্ব সংকটে জর্জরিত। যুগ যুগ ধরে অবহেলা, শোষণ ও নিপীড়ন আমাদের অস্তিত্ব তছনছ করে দিচ্ছে। জাতির এই সংকটময় মুহূর্তে আপনারাই পারেন পরাধীনতা শৃঙ্খল ভেঙে মুক্তির কান্ডারি হয়ে উঠতে। আমরা বিশ্বাস করি অস্তিত্ব হারানোর বেদনা আপনাদের হৃদয়কে ব্যতীত করে তোলে এবং আপনারা স্বপ্ন দেখেন এই জুম পাহাড়কে নিয়ে। জাতির ক্রান্তি লগ্নে শিকড়ে টান অনুভব করে আপনাদের অদমনীয় তারুণ্যের শক্তি যুম্ম জাতির মুক্তি সংগ্রামকে বেগবান করবে, এই প্রত্যাশা আমাদের। তারিখ 24শে জুলাই 2025, রোজ বৃহস্পতিবার। স্থান জেলা শিল্পকলা একাডেমি, মিলনায়তন, রাঙ্গামাটি। আপনার গুণমুগ্ধ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিউম্যান ফেডারেশন, রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা। ধন্যবাদ বৈশালী চাকমাকে। আজকে নবীন বরণ ও কীর্তি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির মাধ্যমে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনের সারিতে উপস্থিত মহান পাতি জনসংহতি সমিতির বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ, হিউম্যান ফেডারেশন বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং আমাদের রাঙ্গামাটি সরকারি কলেজের প্রাণ নবীন শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আরও একবার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিউম্যান ফেডারেশন রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে অতিথিদের কাছ থেকে অভিনন্দনপত্র গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি নবীনদের পক্ষে লিসা চাকমা একাদশ শ্রেণী ও বাবলু মার্মা অনার্স প্রথম বর্ষ। লিসা চাকমা একাদশ ও বাবলু মার্মা অনার্স প্রথম বর্ষ। ধন্যবাদ। হাতি হাতি পা পা করে দীর্ঘ 10টি বছর পরিশ্রমের মাধ্যমে যারা জীবনকে সাজানোর আরও এক ধাপ এগিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্য যারা ভর্তি হয়েছেন, আমাদের নবীন শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে আর একবার প্রাণ দ্বারা শুভেচ্ছা। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের আজকের যে প্রোগ্রাম, যাদেরকে কেন্দ্র করে আমাদের যে নবীন বন্ধুরা রয়েছে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। প্রথমে আমি প্রধান অতিথির কাছ থেকে নবীনদের পক্ষে ফুল গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি দীপ্তি তঞ্চঙ্গা একাদশ শ্রেণী। দীপ্তি তঞ্চঙ্গা একাদশ শ্রেণী। ধন্যবাদ।
এই পর্যায়ে আমি নবীনদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি পলাশ চাকমা ও তার দলকে। পলাশ চাকমা ও তার দল। শিক্ষা সংহতি সাম্য প্রগতি এই চারটি মূলনীতিকে সামনে রেখে আলোর বিচারী নবীন দল শেখরের টানে এগিয়ে চল, এই সুন্দর একটি প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের রাঙ্গামাটি সরকারি কলেজের যে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান, আমরা জানি যে ছাত্র এবং যারা যুব সমাজ রয়েছে তারা হচ্ছে ভবিষ্যৎ দেশ জাতি ও সমাজের কর্ণধার। আজকে এখানে যারা আমাদের নবীন বন্ধুরা রয়েছেন, আপনাদের কাছে একটাই প্রত্যাশা থাকবে, আপনারা নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজ জাতি তথা দেশের সার্বিক কল্যাণে আপনারা সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখবেন, সদা সচেষ্ট থাকবেন। ধন্যবাদ পলাশ চাকমা ও তার দলকে। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের নবীনের বক্তব্যের পালা। নবীনের পক্ষে বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি লিচা চাকমা, একাদশ শ্রেণীর শিক্ষার্থী লিচা চাকমা, রাঙ্গামাটি জেলা শাখার সংগ্রামী সভাপতি সুমন চাকমাকে। ধন্যবাদ সংগ্রামী সঞ্চালককে। পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন ফেডারেশন কর্তৃক আয়োজিত রাঙ্গামাটি সরকারি কলেজের 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী এবং 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চের সামনের সারিতে উপস্থিত মহান পার্টি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি
অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, সংগ্রামী উপস্থিতি, আমি তার পরবর্তীতে আরও আলাদাভাবে আমি অভিনন্দন জানাতে চাই যারা আজকে এখানে উপস্থিত থেকে যারা কৃতি শিক্ষার্থীর সম্মাননা গ্রহণ করবেন তাদেরকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, এই নবীনবরণ প্রোগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এবং হিল উইমেন ফেডারেশন কর্তৃক দীর্ঘ বছর ধরে এই অনুষ্ঠানটি চলমান রয়েছে, অব্যাহত রয়েছে। আমি আশা করি এই নবীনবরণ অনুষ্ঠানটি পরবর্তীতেও এটা চলমান থাকবে। তো একটু আগে যে নবীন একজন বন্ধু যে বক্তব্যটি রেখে গেছেন, এটা তো আসলেই কিছু বাস্তবতার কারণে আমাদের বছরের শেষ পর্যায়ে এই নবীনবরণ অনুষ্ঠানটি করতে হয়। আমিও এই রাঙামাটি সরকারি কলেজের পাহাড়ি ছাত্র পরিষদের দুইবার আমিও সভাপতি ছিলাম, দুইবার আমিও নবীনবরণ প্রোগ্রামটি আমিও করেছি ঠিক এভাবে। তবে পরবর্তীতে আমাদের এটা অব্যাহত থাকবে। আমরা আরও পরবর্তীতে এই নবীনবরণ প্রোগ্রামটি আরও সামনে এগিয়ে নিয়ে আসা যায় কিনা এই প্রসেসটা আমাদের থাকবে। আমি আশা করি পরবর্তীতে যারা নেতৃত্বে থাকবেন তারা এই কাজটি করে যাবেন। যাই হোক, যারা এখানে নবীন বন্ধু যারা এখানে সমবেত হয়েছেন, পাহাড়ি ছাত্র পরিষদের ডাকে বা হিল উইমেন ফেডারেশনের ডাকে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমি যে বিষয়টি আমি বলতে চাই, আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের জন্য আমরা স্কুল বা বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হই। তার পরবর্তীতে আমরা কি পাই? একটা সার্টিফিকেট আমরা অর্জন করতে থাকি। সেই সার্টিফিকেটটি আমি তখনই সার্থক এবং সফল মনে করি যখনই যে সার্টিফিকেটের মূল্যটা আমাদের সমাজের, পরিবারের এবং দেশের সাথে কাজে লাগে, আমি তখনই এই সার্টিফিকেটের সার্থক বলে আমি মনে করি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের প্রতিটি শিক্ষার্থীদের যে জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষার ক্ষেত্রে আমরা অনেকটা ক্ষেত্রে আমরা এগুলোকে এক জায়গায় এক কাতারে আমরা মনে করে থাকি, কিন্তু প্রকৃত অর্থে বিদ্যা এবং শিক্ষার মধ্যে অনেকটা তফাৎ রয়েছে। আমি যদি বলি, আজকে অনেক শিক্ষার্থী বড় বড় বিশ্ববিদ্যালয়ে বা অনেক নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষা গ্রহণ করে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমাজের কাজে এবং রাষ্ট্রের কাজে নিজেদেরকে নিয়োজিত করতে না পারার কারণে যে সামাজিক যে অবক্ষয়ের যে বাস্তবতা আমরা বারবার আমরা দেখতে থাকি। যদি যে শিক্ষাটা আমরা গ্রহণ করে আমাদের সামগ্রিক স্বার্থে, সামষ্টিক স্বার্থে কাজে লাগবে, আমরা সেই শিক্ষাটাই আমরা গ্রহণ করতে পারি। আর যে শিক্ষাটা গ্রহণ করে আমাদের কোনো সমাজের কল্যাণের জন্য কোনো কাজে আসবে না, সেই শিক্ষাটাকে আমরা না বলতে পারি বলে আমি মনে করি। সংগ্রামী বন্ধুগণ, যাই হোক, এখানে যে বিষয়টি আজকে আমরা দেখি পৃথিবীর বুকে ইতিহাসের পাতায় পাতায়, যেটা আমরা দেখি যে ছাত্র সমাজ তারা আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই সংগ্রাম করেছিল, সেই লড়াই সংগ্রামে এই ছাত্র সমাজের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। এবং তারাই এই ছাত্র সমাজ হয়ে পারে সমাজের এবং দেশের যে বা শিক্ষা প্রতিষ্ঠানের যে যে নেতিবাচক দিকগুলো পরিবর্তন করার একমাত্র কারিগর হচ্ছে এই শিক্ষার্থীরাই। আমরা দেখেছি সমাজের মধ্যে বর্তমানে যে ধরনের যে অবক্ষয়ের যে একটা বাস্তবতা পরিলক্ষিত হচ্ছে, সে সমাজের যে অবক্ষয়ের যে বাস্তবতা পরিবর্তনের লক্ষ্যে এখন আমাদের বর্তমান যে তরুণ, যে তারুণ্যর যে সমাজের যে বাস্তবতা, এই তারুণ্যরাই কিন্তু এই সমাজ, এই দেশকে পরিবর্তন করতে পারে বলে আমি মনে করি। সেক্ষেত্রে আমরা দেখেছি
বিশেষ করে বাংলাদেশ তথা পার্বত্য চট্টগ্রামের মধ্যে যে বাস্তবতাগুলো, ছাত্রদের মধ্যে যে সমস্যাগুলো, প্রধান সমস্যাগুলো দেখা যায়, সেটি হচ্ছে যে এখন বর্তমানে যে ছাত্র সমাজ অধিকাংশ, সারা দেশের অধিকাংশ 80% ছাত্র আজকে মাদকাসক্তের দিকে ধাবিত হয়েছে। আজকে মাদকাসক্ত হওয়ার ফলে আজকে দেশের মধ্যে কি হচ্ছে, একদিকে আমাদের সামাজিক অবক্ষয় হচ্ছে, অপরদিকে আমাদের যে দেশের মধ্যে যে এই যে চোর ডাকাত থেকে শুরু করে অপহরণ এবং নারী নির্যাতন, নারী ধর্ষণ থেকে শুরু করে এ সমস্ত অসামাজিক কার্যকলাপগুলো দিন দিন কিন্তু আমরা প্রখর আকার ধারণ করছে বলে আমি মনে করি। সেজন্য একটা সমাজ পরিবর্তনের জন্য যেমনি সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ যে আন্দোলনের মধ্যে দিয়ে সেই সমাজ পরিবর্তন করা যায়, ঠিক তেমনিভাবে এই সমাজের যে অবক্ষয়, নেতিবাচক দিকগুলো যেগুলো রয়েছে, সেগুলো পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু আমাদের যে বর্তমান যে তারুণ্য শক্তি, বর্তমানে যে তারুণ্য সমাজ, এই সমাজকে পরিবর্তন করার জন্য কিন্তু এই ছাত্র সমাজকে এই ভূমিকাটা নিতে হবে। তাহলে আমরা পরবর্তীতে এই দেশের যারা আজকে আমরা শিক্ষায় দীক্ষায় যারা আমরা শিক্ষিত, সে শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে সেটা আমরা পরবর্তীতে সমাজের কাজে এবং দেশের কাজে ব্যয় করব, এই প্রত্যাশা কিন্তু সকলের মধ্যে আত্ম উপলব্ধিতা থাকা দরকার বলে আমি মনে করি। যাই হোক, আজকে আমরা পৃথিবীর বুকে বা দেশের আমাদের দেশে বা পার্বত্য চট্টগ্রামের মধ্যে অধিকাংশ আমরা দেখে থাকি, এখানে কিন্তু ছেলেদের পাশাপাশি অধিকাংশ নারীরাও কিন্তু মাদকাসক্তের দিকে ধাবিত হচ্ছে। আজকে যদি ছেলেদের পাশাপাশি যদি নারীরাও যদি এই অসামাজিক কার্যকলাপের সাথে যদি জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু সমাজ কিন্তু অবক্ষয়ের দিকে ধাবিত হবে। কোনোদিন নেতিবাচক একটা প্রভাব আমরা কিন্তু এই সমাজের মধ্যে ফেলতে পারবো না। তবে আমাদের পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে একটা নেতিবাচক ধারণা হচ্ছে যে সমাজের নারীদেরকে অবজ্ঞা, অবহেলা, এই বিষয়গুলো কিন্তু লক্ষণীয় হয়ে দাঁড়িয়েছে, প্রকট আকার ধারণ করছে। সমাজে যদি পৃথিবীকে বদলাইতে হলে আমরা যদি সমাজের নারীদেরকে যদি অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য বা ভোগবিলাসের চিন্তা নিয়ে যদি আমরা থাকি, তাহলে কিন্তু এই পৃথিবীকে যেমনি আমরা বদলাতে পারবো না, ঠিক তেমনিভাবে এই সমাজকেও কিন্তু আমরা পরিবর্তনের ক্ষেত্রে অনেকটা বাধা সৃষ্টি হবে। পৃথিবীতে অর্ধেক নারী, এই অর্ধেক নারীকে অবহেলায়, তুচ্ছ তাচ্ছিল্য করে পিছিয়ে রেখে নারীরা পারে নাই এরকম মন মানসিকতায় যদি আমরা নিজেকে নিয়োজিত রাখি, তাহলে কিন্তু সমাজ কোনোদিন পরিবর্তন হতে পারে না। সংগ্রামী বন্ধুগণ, এই সমাজকে, এই দেশকে, এই পৃথিবীকে আমরা যদি সুশৃঙ্খল এবং আধুনিক সমাজ পরিবর্তন করতে চাই, তাহলে কিন্তু নারীদেরকে অবশ্যই আমাদের এক খাতে এসে ঐক্যবদ্ধভাবে নারী পুরুষ নির্বিশেষে তাদেরকে সম্মান এবং নারীদের যে আত্মমর্যাদা, আত্মসম্মান এবং তাদের যে আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে তাদেরকে আমাদের অবশ্যই সহযোগিতা এবং সহমর্মিতা থাকতে হবে। তো যাই হোক, আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না। আপনারা যারা নবীন বন্ধু যারা এখানে এসছেন, আপনারা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যেমনি আপনাদের মধ্যে নেতিবাচক দিকগুলো থাকা প্রয়োজন বলে আমি মনে করি। এবং আজকে যদি পার্বত্য চট্টগ্রামের যে শিক্ষা ব্যবস্থার দিকে যদি আমরা দেখি, তাহলে একটা করুণ একটা বাস্তবতা আমরা দেখতে পাই। আমরা যদি, এটা তো সকলেই আপনারা অবগত আছেন, আমরা যদি জেলা পরিষদের যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা সেখানে রমরমা যে অর্থের যে যন্ত্রণা আমরা দেখতে পাই, আমরা এগুলো দেখতে পাবো কেন? এবং সেই জেলা পরিষদের নিয়োগের ক্ষেত্রে যেগুলো প্রধান বাধা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে অর্থের যে বিষয়টা। যাদের অর্থ আছে তারা মেধা না থাকলেও শিক্ষকের চাকরি পেয়ে যাচ্ছে, আর যারা মেধা আছে তারা অর্থের অভাবে তারা যে শিক্ষকের যে গুণাবলিতা, সেই গুণাবলিতা তারা পাচ্ছে না। তো আমি মনে করি এই তারুণ্যকে আমাদের সমাজ পরিবর্তনের জন্য অবশ্যই এগিয়ে আসতে হবে। আমাদের যতদিন পর্যন্ত তারুণ্য সমাজের যে চিন্তা চেতনার মধ্যে দিয়ে এবং কাজের মধ্যে দিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা ঐক্য বা একতাবদ্ধ থাকতে পারছি না, ততদিন পর্যন্ত কিন্তু এরকম যে শিক্ষার ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে এই বাস্তবতাগুলো আমরা কিন্তু দেখতে পাবো। সংগ্রামী বন্ধুগণ, তাহলে পরবর্তীতে আপনারা এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখা দরকার বলে আমি মনে করি। এখানে আজকে যে দেশের মধ্যে যে উচ্ছৃঙ্খলতা এবং দেশের মধ্যে যে হানাহানি, দেশের মধ্যে যে অনৈতিক কার্যক্রম,
এগুলো পরিবর্তনের ক্ষেত্রে বর্তমান ভবিষ্যৎ এবং এই তরুণ সমাজকে, এই তারুণ্য সমাজকে এগিয়েছে, এই দেশকে, এই সমাজকে পরিবর্তনের যে দায়িত্বটা কাঁধে তুলে নিতে হবে আমি মনে করি। আমি অবশ্যই এটি বলবো, বারবার যে কথাটি বলতে হচ্ছে, একজন তরুণ সমাজের মধ্যে যদি মাদকাসক্তর এই চিন্তা চেতনাগুলো যতদিন পর্যন্ত আমরা দূর করতে পারছি না, আমরা এই সমাজকে কোনোদিন পরিবর্তনের দিক আমরা কোনোদিন পাবো না বলে আমি মনে করি। তো আমি এজন্য এই বিষয়টি আহ্বান রাখবো, আপনারা যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জাতির কল্যাণে আপনারা এগিয়ে আসবেন, এই মন মানসিকতা থাকবে। যাই হোক, আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না। পরবর্তীতে আপনারা যে মেধা, যে জ্ঞান, যে সুচিন্তিত যে আপনাদের চিন্তা চেতনা, এগুলো সঠিক কাজে লাগিয়ে যাতে আমরা আরও এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে এবং বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই প্রত্যাশা সবার প্রতি রইল সংগ্রামী বন্ধুগণ। যাই হোক, আমি সর্বোপরি যে কথাটি বলে আমি বক্তব্য শেষ করতে চাই সেটি হচ্ছে যে আপনারা অনেকেই অবগত আছেন, এখানে পাহাড়ি বাঙালি, আমাদের বাঙালি ভাইয়েরাও এখানে আছেন। 1997 সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং বাংলাদেশ সরকারের মধ্যে সম্পাদিত হয়েছিল এবং এই চুক্তিতে পাহাড়িদের কথা যেমনি এখানে উল্লেখ রয়েছে, ঠিক তেমনিভাবে এখানে বাঙালি জনগোষ্ঠী বন্ধুদের কথাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। সুতরাং এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে যেমনি আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় আমাদের বাঙালি বন্ধুদের কাছে যে নেতিবাচক ধারণাগুলো বারবার তাদের মধ্যে দেওয়া হয়, সেটি হচ্ছে যে এই পাহাড়ি অঞ্চল যে বিচ্ছিন্ন হতে চায়। তো আমাদের বক্তব্য হচ্ছে যে, ব্যক্তিগতভাবে আমার বক্তব্য হচ্ছে যে আমরা যদি এই পার্বত্য অঞ্চল থেকে যদি বিচ্ছিন্ন হতে চাইতাম, আমরা যদি আলাদা রাষ্ট্র, আলাদা দেশ যদি গঠন করতে চাইতাম, তাহলে কিন্তু আমরা বাংলাদেশ সরকারের সাথে চুক্তিতে আবদ্ধ হতাম না। আমরা সম্পৃক্ত চাই বিধায় কিন্তু আমরা চুক্তি করেছিলাম। সেই চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে পাহাড়িদের যেমনি আন্দোলন সংগ্রাম জোরদার করতে হবে, ঠিক তেমনিভাবে আমাদের বাঙালি বন্ধুদেরও এই আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হয়ে যে আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলে আমি মনে করি। আমরা যদি ঐক্যবদ্ধভাবে যে আমাদের বেদিতা যদি, আমাদের রোগটা যদি যতদিন পর্যন্ত পাহাড়ি বাঙালি যতদিন পর্যন্ত আমরা চিহ্নিত করতে পারছি না, ততদিন পর্যন্ত যে পাহাড়ের মধ্যে যে একটা বিরূপ যে মনোভাব, সেটা কিন্তু আমাদের মধ্যে তখনই থেকে যাবে। তবে পরবর্তীতে এখানে যারা তরুণ তারুণ্য নবীন শিক্ষার্থী যারা সমবেত হয়েছেন, আপনারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের যে লক্ষ্য উদ্দেশ্য এবং আপনাদের যে আন্দোলন সংগ্রাম, এই আন্দোলন সংগ্রামে সবাই সম্পৃক্ত হবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সর্বোপরি যারা আজকে নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান যারা আয়োজক কমিটিকে আরেকবার সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন, নবীনদেরকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুমন চাকমা মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি নানা সিং মার্মা, সাধারণ সম্পাদক হিল উইমেন্স ফেডারেশন। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। আজকে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত সভাপতি মাধ্যমে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং হাউজের উপস্থিত জনসংহতি সমিতি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন এবং অভিভাবক এবং ছাত্রছাত্রীবৃন্দ সকলকে হিল উইমেন্স ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে আমরা সকলেরই জানি যে রাঙামাটি সরকারি কলেজ বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী একটা বিদ্যাপীঠ, স্বনাম খ্যাত বিদ্যাপীঠ। তো এই কলেজে অবশ্যই যে
আপনারা পড়তে আসছেন, সবার যে যার স্বপ্ন নিয়েই তো এসেছেন। তো আজকে এই নবীনবরণ, এটা বিগত সময়ে যারা বক্তব্য রেখেছেন তারাও বলেছেন যে খুব গুরুত্বপূর্ণ একটি দিন। তো এই দিনটি খুব আনন্দ করার দিন, অনুপ্রেরণার দিন, কারণ এখানে নতুনদের সাথে পরিচয় হওয়া বা কলেজে গিয়ে নতুন জায়গা, নতুন টিচার, নতুন বন্ধু বান্ধবের সাথে পরিচয় হওয়া, সেটা একটা আলাদার একটা আনন্দ। তো নবীনবরণে সবাই মিলেমিশে ফুল সংগ্রহ করা, ফুল নেওয়া, ওটা একটা আলাদা একটা বিষয়, সেটা সবার জীবনে হয়, আপনাদের জীবনেও আজকে হলো। তো আমরা জানি যে আজকে আপনারা যারা সরকারি কলেজে পড়তে আসছেন বা যারা লেখাপড়া শিখছেন, কারো না কারো কোনো না কোনো একটা স্বপ্ন নিয়ে আসা, লেখাপড়া, পড়ানো, শিখা। হয়তো অনেকে যে উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে হচ্ছে, অনেকে বিশেষ ক্যাডার হওয়ার ইচ্ছা থাকতে পারে, তারপরে ডাক্তার, পুলিশ, যার যে একটা স্বপ্ন, সেটা স্বাভাবিক, স্বপ্ন থেকেই তো আজকে আসা। তো সেই স্বপ্নগুলো পূরণ করার লক্ষ্যে তো আজকে আপনাদের এই পরিশ্রম, এটা একটা সিঁড়ি। এসএসসি পাসের পর একটা সিঁড়ি, ইন্টার পাসের পর হচ্ছে আপনাদের ডিগ্রি, অনার্স, মাস্টারটা একটা সিঁড়ি, যে সিঁড়িটাকে ওঠার সহজ বিষয় নয়। তো সেক্ষেত্রে হচ্ছে ভালোভাবে পড়তে হবে, আপনাদের নিয়মিত ক্লাস করতে হবে। তো আজকে আপনাদের যেমনি স্বপ্ন, আপনাদেরকে নিয়ে মা বাবাদের স্বপ্ন থাকে যে আমার ছেলে অমুক হবে, সমুক হবে, সেরকম সকল মা বাবাদের একটা স্বপ্ন থাকে। আজকে সেই স্বপ্নটা আরো পূরণ করে দেয়া, সেটা আপনাদেরই দায়িত্ব। কারণ অনেকেই তো থাকে যে নিজেদের সময় পড়ালেখা করার সুযোগ হয়ে ওঠেনি বা সে পরিবেশটা হয়নি, কিন্তু তার ছেলে মেয়েদেরকে পড়াশোনা যাতে করে উৎসাহ দেয়, পরিশ্রম করে টাকা ইনকাম করে রোজগার করে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার সুযোগ করে দেয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আজকে আপনারা এই পর্যন্ত এসেছেন, ভবিষ্যতেও যাবেন। তাইলে এখন এই যে মা বাবা যে কত যে পরিশ্রম করে যে আপনাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য, শুধু শিক্ষিত হলে তো হবে না, সুশিক্ষিত হওয়া দরকার। তো সেক্ষেত্রে হচ্ছে মা বাবার যে পায়ে ঘাম মাটিতে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে এই যে পরিশ্রম করে, যে আপনাদেরকে দিলে কাজ করে, রোজগার করে যে টাকা পাঠাচ্ছে, যারা গ্রাম পর্যায়ে তারা খুব কষ্ট করে দিলে কাজ করে, রোদে পুড়ে টাকা রোজগার করে আপনাদেরকে পাঠানো হয় মা আমাদের স্বপ্ন পূরণের জন্য, যাতে আমার সন্তান মানুষের মতো মানুষ হোক, যাতে তারা মাথা উঁচু করে বাঁচতে পারুক। সেই একটা স্বপ্ন নিয়ে যেহেতু মা বাবারা পাঠিয়েছে, সেহেতু মা আমার স্বপ্নগুলো একটু পূরণ করার চেষ্টা করবেন। এখন আমরা সবাই যে যার মতো বুঝার বয়সে পৌঁছে গেছি। এখন আমরা সবাই যে যার মতো বুঝি, কোনটা করলে ঠিক, কোনটা করলে বেঠিক, সেটা আমরা সকলেরই জানি। তাই আপনাদের এই যে কিছুক্ষণ আগে যেটা সুমন চাকমা যিনি বলে গেলেন যে মাদকাসক্ত, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এখন ডিজিটাল যুগ, ফোনে সবসময় ডুবে থাকা সেটা ঠিক নয়। সেটা ওই ফোন আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, একথা যদি আমরা বলতে যাই। তো ফোনকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাইলে ভালো হবে, ফোন যাতে আমাদেরকে নিয়ন্ত্রণ না করে। এখন ফোন যদি আমাদেরকে নিয়ন্ত্রণ করে তাইলে এই যে লেখাপড়াটা কোথায়, পরীক্ষা আসতেছে অথচ আমি পড়ছি না, শুধু ফোনে ঘাটাঘাটি করছি, গেম খেলছি, সেটা যাতে না হয়। সেরকম হলে আপনাদের জীবন উন্নত হবে না, ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে বরঞ্চ। সেহেতু ওখান থেকে বিরত থাকা, ওখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সকলকে। তো আপনাদের যে স্বপ্ন, সে স্বপ্ন পূরণ হতে গেলে কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ সেটা চিন্তা করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। যেটা খারাপ সেটাকে বর্জন করতে হবে, মা বাবাদেরকে সম্মান করতে হবে, এবং কলেজে ক্লাসে টিচারদেরকে শ্রদ্ধা সম্মান করতে হবে। মা বাবার পরে কিন্তু
শিক্ষক হচ্ছে কলেজের মা বাবা। তারা আপ্রাণ চেষ্টা করে যে তারা তাদের স্টুডেন্ট ছাত্রছাত্রী যেন ভালো একটা রেজাল্ট করুক, ভালো একটা চাকরি করুক, সেরকম সেই হিসেবেই তারা নিজেরা আপ্রাণ চেষ্টা করে যে স্টুডেন্টকে সঠিক জ্ঞান দেয়া। তো সেহেতু হচ্ছে টিচারদেরকে সম্মান করতে হবে আমাদের। অনেকেই দেখা যায় যে টিচারের সাথে খারাপ ব্যবহার করে, মানে আমি সব কিছু সেরকম, মানে সেই জিনিসটা যাতে না হয় আপনাদের মধ্যে। মা বাবাদেরকে যেমনি আমরা শ্রদ্ধা সম্মান করি, ঠিক তেমনি কলেজে গিয়ে যাতে টিচারদের সাথে যাতে সুসম্পর্ক রাখা হয়, সুসম্পর্ক থাকে, যাতে তাদেরকে শিক্ষাগুরু হিসেবে যাতে যথেষ্ট সম্মান দেয়া হয়। আমরা আজকে এখানে সবাই যে যার মতো বোঝার বয়সে পৌঁছেছি, সেহেতু হচ্ছে এই যে ফোনে সবসময় না থেকে, গেমে আসক্ত না থেকে, আমরা যদি প্রাতিষ্ঠানিক বইয়ের পাশাপাশি যদি রাজনীতি বইটা যদি আমরা পড়ি, মানে রাজনীতি করতে হবে আমি সেটা বলছি না, রাজনীতি বই যদি আমরা পড়ি অন্ততপক্ষে ওখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। যে পার্বত্য চট্টগ্রামের যে ইতিহাস অন্ততপক্ষে সেটা আমরা জানতে পারবো। তারপর হচ্ছে এই যে পার্বত্য চট্টগ্রামে যে একটা আন্দোলন চলছে সেই সম্পর্কে আমরা জানতে পারবো। রাজনীতি করুক না করুক, সচেতন হিসেবে একজন ছাত্রছাত্রী হিসেবে সেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের। কেননা আমাদের শিকড়কে তো আমরা ভুলতে পারবো না। তো আমাদের যে অধিকার, আমাদের যে আন্দোলন, আমাদের যে ইতিহাস, সেগুলোকে জানা দরকার। এই কারণে হচ্ছে প্রাতিষ্ঠানিক বইয়ের পাশাপাশি যদি আমরা রাজনীতি বইতে যদি একটু খুলে দেখি, তাহলে সে জ্ঞানটা আমাদেরও অর্জন হচ্ছে, তাই না? আপনারা যদি পড়েন আপনাদেরও তো জ্ঞানটা অর্জন হচ্ছে। সেহেতু হচ্ছে এই প্রাতিষ্ঠানিক বইয়ের পাশাপাশি আপনারা একটু ইতিহাসটা জানার চেষ্টা করেন, পার্বত্য চট্টগ্রামের ইতিহাস। আমরা লেখাপড়া করার পর যতই বড় চাকরি করুক না কেন, দিন শেষে কিন্তু আমরা আমাদের শিকড়ের দিকে আমাদেরকে ফিরতে হয়। এখন আমি যদি বলি আমি আজকে মারমা, আমি চাকরি করছি, ঠিক আছে, কথার কথা আমি বিশেষ ক্যাডার হলাম, কিন্তু তারপর তো শেষে আমার মারমা টাইটেলটা তো থাকে, তাই না? তো সেহেতু হচ্ছে আমরা আমাদের শিকড়টাকে ভুলতে পারি না। যে যতই বড় বড় চাকরি করুক না কেন আমাদের শিকড়কে ভোলা উচিত নয়। তো আজকে আপনাদেরকে দেখে খুব ভালো লাগলো। আমি আমার বক্তব্য দীর্ঘ করার কোনো অবকাশ নেই। এখানে আপনারা আসছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমি বারবার এই কথা একটি বলে শেষ করবো যে শুধু শিক্ষিত নয়, শিক্ষিত হওয়া, সেই লক্ষ্যে নিজেদেরকে তৈরি করুন, সেই লক্ষ্যে নিজেদেরকে প্রস্তুত নিন এবং ইতিহাসকে জানার চেষ্টা করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মানসিং মারমাকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এসো তরুণ, এসো নবী, তোমার হাতেই সম্ভাবনার আগামী দিন। নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2025 অনুষ্ঠানের এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি অন্তর চাকমা, সহসাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম পাহাড় ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি। চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিউম্যান ফেডারেশন রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা যৌথ আয়োজনে আয়োজিত আজকের রাঙ্গামাটি সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষ এবং স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, একই সাথে মঞ্চের সামনে উপবিষ্ট পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ রাঙামাটি সরকারি কলেজের নবীন শিক্ষার্থী বৃন্দ এবং অভিভাবক বৃন্দ সকলকে জানাই পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও প্রীতি সম্ভাষণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন আপনারা যেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা অধ্যয়ন করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানটি পার্বত্য চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ লাভ করার ক্ষেত্রে আপনাদেরকে একটি যোগ্যতার যে পরিচয় আপনাদেরকে দিতে হয়েছে, সেই যোগ্যতার মাধ্যমেই আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করার সুযোগ লাভ করেছেন। আপনাদের মতো অনেক শিক্ষার্থী এই কলেজে পড়ার জন্য তারাও আবেদন করেছিল, তারাও পড়ার যে ইচ্ছা আকাঙ্ক্ষা তারা পোষণ করেছিল, কিন্তু আপনারা দেখবেন আপনাদের অনেক বন্ধু তারা সেই যোগ্যতার যে মাপকাঠিতে তারা এই প্রতিষ্ঠানে তারা পড়ার সুযোগ পায়নি, আপনারাই সেই সুযোগটা পেয়েছেন। তো সেজন্য মনে করি আপনারা যে তাদের থেকে যে মেধায় এবং প্রজ্ঞায় আরো বেশি এগিয়ে থাকবেন সেটাই আমি মনে করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আমরা সকলেই যে একটি পরিচয় আমরা বহন করি সেটি হচ্ছে আমরা শিক্ষার্থী। আমরা যে শিক্ষার্থীর যে পরিচয় তার অন্যতম কারণ হচ্ছে আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা জ্ঞান অর্জনের জন্য আমরা সাধনা করি। তো যে আপনারা নিশ্চয় জানবেন যে মোতাহার হোসেন চৌধুরীর যে একটি প্রবন্ধে তিনি যে বিষয়টি বলার চেষ্টা করেছেন, শিক্ষা এবং যে মনুষ্যত্ব। আমরা আমরা মানুষ হিসেবে আমরা পরিচয় দিচ্ছি, আমাদের মানুষের মধ্যে যে মনুষ্যত্ববোধ সেটি তৈরি হবে একমাত্র আমাদের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে, শিক্ষা লাভের মধ্য দিয়ে আমরা সেই মনুষ্যত্ববোধ আমরা অর্জন করতে সক্ষম হব। এখন আমরা যে কথাটি বলতে পারি, একজন মানুষ সে দুইবার জন্মগ্রহণ করে থাকে। প্রথমত সে জন্মগ্রহণ করে যখন তার মাতৃগর্ভ থেকে যখন সে বের হয়, সেটি হচ্ছে তার প্রথম জন্মগ্রহণ। এবং দ্বিতীয়বার সে তখনই গ্রহণ করে সে শিক্ষা লাভ করার মধ্য দিয়ে সে নতুন একটি যে জীবন, সেই জীবনের মধ্য দিয়ে সে আরেকবার জন্মগ্রহণ করে, যার মাধ্যমে সে তার মধ্যে যে মানবিক মূল্যবোধ, তার মধ্যে যে মনুষ্যত্ববোধ, এই সব কিছু তার মধ্যে পরিপূর্ণতার মধ্য দিয়ে সে নতুনভাবে আরেকটি জীবন সে তৈরি করে, সেই জীবন অর্জন করে থাকে। প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে বর্তমানে আপনারা এখানে এইচএসসিতে আপনারা পড়াশোনা করছেন, আপনারা স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন, আমি মনে করি আপনাদের মধ্যে অনেক জ্ঞান আপনারা অর্জন করেছেন এবং অনেক কিছু জ্ঞান অর্জন করা এখনো বাকি রয়েছে। তো সেই প্রেক্ষিতে আমি আপনাদের কাছে যে বিষয়টি আমি আশা রাখব, আপনাদের যে বোধ শক্তি, সেই বোধ শক্তি বা বোঝার ক্ষমতা সেইটুকু আপনাদের মধ্যে সকলের মধ্যে নিশ্চয় হয়েছে, সেটাই আমি মনে করি। তো সেই জায়গা থেকে আমি প্রত্যাশা রাখতে চাই, আপনি যে সমাজকে আপনি বিলং করেন, সেই সমাজের প্রেক্ষিতে আপনার যে পারিপার্শ্বিক যে বাস্তবতা, আপনার সমাজের যে বাস্তবতা, এবং আপনি যে জাতি বা যে কমিউনিটি থেকে আপনি
আপনার যে পরিচয় যে নির্ধারণ হয়েছে সেই কমিউনিটির সংস্কৃতি, সেই কমিউনিটির ইতিহাস সম্পর্কে আপনার মধ্যে জানার এবং বোঝার যে প্রয়োজনীয়তা সেটা আপনি অনুভব করবেন বলে আমি মনে করি। এখানে আমি যে বিষয়টি বলতে চাই, আমি পড়াশোনা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে আমি আমার অনেক বন্ধুকে আমি পেয়েছি যারা নিজের ভাষা, নিজের সংস্কৃতি এবং নিজের যে ইতিহাস সম্পর্কে তারা অবগত নয়। সেরকম আমি অনেক বন্ধুকে পেয়েছি, অনেক সিনিয়র কিংবা অনেক জুনিয়রকে আমি পেয়েছি। আমি একজন বন্ধুকে আমি পেয়েছি, তিনি বান্দরবানের যে কোয়ান্টাম স্কুল থেকে তিনি একদম প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত তিনি সেখানে পড়াশোনা করেছিলেন, যার কারণে বিশ্ববিদ্যালয়ে যখন আমার তার সাথে পরিচয় হয়, সে একজন চাকমা, কিন্তু সেখানে তার যে ভাষার যে ব্যবহারের সুযোগ না হওয়ার কারণে সে নিজের যে চাকমা ভাষা সেটি ঠিকভাবে সে বলতে পারে না, তাকে বাংলায় কথা বলতে হয়। এই যে এই ধরনের অনেক কিছুই আমাদের মধ্যে হয়ে থাকে। তো আমরা মনে করি আমরা যারা শিক্ষার্থী, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা ভাববো এবং এই বিষয়গুলো নিয়ে আমরা কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আমাদের একটা ভাবনা থাকা দরকার বলে আমি মনে করি। আমি মনে করি আপনারাও সেভাবে ভাববেন এবং প্রত্যাশা রাখবো আপনারা নিজ নিজ যে ভাষা, নিজ নিজ যে সংস্কৃতি এবং নিজের জাতির যে একটি গৌরবোজ্জ্বল যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসগুলোকে আপনারা জানার চেষ্টা করবেন। আমরা প্রায় সময় দেখে থাকি আমাদের যুগ্ম যে শিক্ষার্থীরা যারা রয়েছে অনেকেই এই ইতিহাস বা সংস্কৃতিকে জানার প্রয়োজন বোধ অনেকে মনে করে না, সেটা বিভিন্ন কারণে হয়ে থাকে। আমি অনেকজনকে প্রায় সময় আমরা দেখি যে আমরা যখন আমাদের ইতিহাস সম্পর্কে আমরা কারো থেকে আমরা জানতে চাই, সেখানে সেই আমাদের যে জাতির ইতিহাস সম্পর্কে সে জানে না, বা এমন সময় আমাদেরকে দেখতে হয় আমাদের নিজের যে ইতিহাসকে জানার জন্য আমরা দেখেছি অনেকেই বাঙালি অনেকজন গবেষক তারা গবেষণা করেছে, তাদের সেই গবেষণা রিপোর্টে আমাদের ধার নিতে হয়, সেরকম অনেক সময় আমাদের অবস্থা হয়ে দাঁড়ায়। তো আমরা নিজের জাতির যে ইতিহাস সেটা অন্যের থেকে আমাদেরকে জেনে নিতে হবে কেন, এটাই আমাদের অনুধাবন করাটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো আমি প্রত্যাশা রাখবো আপনারা নিজ নিজ যে ভাষা, সংস্কৃতি এবং ইতিহাসকে জানার জন্য আপনারা প্রয়োজন বোধ অনুভব করবেন এবং আপনারা সেই প্রচেষ্টা রাখবেন, সেটা আমি প্রত্যাশা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নবীনবরণের যে ব্যানারে একটি প্রতিবাদ্য এখানে উল্লেখ করা হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদের নজরে পড়েছে বলে আমি মনে করি। ব্যানারের একদম উপরের সাইডে যে প্রতিবাদ্য যেটি লেখা হয়েছে সেখানে রয়েছে আলোর দিশারি নবীন দল, শেকরের টানে এগিয়ে চল। এই যে প্রতিবাদ্য, এই যে পাহাড়ি ছাত্র পরিষদ এবং হিউম্যান ফেডারেশনের যে আহ্বান, এই আহ্বানটুকু আমি মনে করি আপনাদের যথাযথভাবে অনুধাবন করাটা খুবই প্রয়োজন রয়েছে। আপনাদেরকে যে এখানে আহ্বান করা হচ্ছে আলোর দিশারি যে নবীন দল, আপনাদেরকে আহ্বান জানানো হচ্ছে আমাদের যে শেকড়, আমাদের যে শেকড়, আমরা যেই অঞ্চল থেকে এসেছি, আমরা অনেকেই বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এখানে পড়াশোনা করার জন্য আমরা এখানে এসেছি। তো আমাদের সেই শেকড়ের টানে, আমাদের যে শেকড়ের যে বিপন্নতা, সেই বিপন্নতাকে অনুভব করে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি
সেই জন্য আমাদের একটা যথাযথ একটা ভূমিকা গ্রহণ করা, সেটার আহ্বান এই প্রতিবাদের মধ্য দিয়ে জানানো হয়েছে। এবং আমি সকলের কাছে প্রত্যাশা করব আপনারা সেই আহ্বানকে অনুধাবন করে আপনারা সেই গুরুত্বটুকু অনুধাবন করে আপনারা সেই পদক্ষেপ নিতে আপনারা পদক্ষেপ নেবেন, সেটাই আমি সকলের কাছে আমি প্রত্যাশা রাখতে চাই। প্রিয় বন্ধুরা, আমরা সকলেই এই পাহাড়ের সন্তান। আমরা এই পাহাড়ের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে আমরা রাঙ্গামাটিতে অবস্থান করে আপনারা রাঙ্গামাটি সরকারি কলেজে পড়াশোনার জন্য আপনারা এখানে এসেছেন। আপনারা যেই অঞ্চল থেকে এসেছেন, যেই প্রান্তিক পর্যায় থেকে আপনারা এসেছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা এখানে অধিকাংশই সেই প্রান্তিক জায়গা থেকে আপনারা পড়াশোনার জন্য এখানে আপনারা অবস্থান করছেন। আপনি যদি আপনার সেই প্রান্তিক পর্যায়ের যে শিক্ষার অবস্থাটা যদি আপনি একটু অবলম্বন করেন, একটু অনুধাবন করার চেষ্টা করেন, তাহলে আপনি দেখবেন সেখানে শিক্ষা ব্যবস্থার যে কী ধরনের একটি বেহাল দশা, সেটা আপনার নিশ্চয় নজরে পড়েছে বলে আমি মনে করি। প্রান্তিক পর্যায়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রাইমারি স্কুল, হাই স্কুল যেগুলো রয়েছে, সেগুলোতে আমরা দেখি শিক্ষক সংকট, প্রয়োজনীয় যে শিক্ষা উপকরণ, সেই শিক্ষা উপকরণের সংকট এবং অবকাঠামোগত যে সমস্যা, সেগুলো আপনাদের নজরে পড়ার কথা এবং সেটা আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে, আমাদের সেটা অনুধাবন করতে হবে। এই যে আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে করুণ একটি দশার মধ্য দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করছি, আমরা শিক্ষা লাভ করছি, অনেকটা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমাদের এই শিক্ষা লাভ করতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখেছেন কিনা জানি না, গতকাল একটি সংবাদ আমার নজরে এসেছিল, সেটি হচ্ছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার যে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, তার বিরুদ্ধে অষ্টম শ্রেণীর ছাত্রীকে যে যৌনহয়রানির অভিযোগ রয়েছে এবং একই সাথে আরও অনেক ছাত্রীকে যে ফেসবুকে বিভিন্ন ধরনের ইনবক্সে বিভিন্ন ধরনের কুপ্রস্তাবে নানা ধরনের অভিযোগ রয়েছে, তাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে বান্দরবানে তাকে বদলি করার যে একটা নোটিশ হয়েছে, সেটা আপনারা একটু যদি অনুধাবন করেন তাহলে দেখেন আমরা এমনিতেই আমাদের যে পাহাড়ের যে শিক্ষা ব্যবস্থা, এখানে যে করুণ দশার মধ্য দিয়ে আমরা আমাদের শিক্ষা কার্যক্রমকে আমরা পরিচালনা করে যাচ্ছি, আমরা শিক্ষা গ্রহণ করে যাচ্ছি, সেখানে যে আমরা দেখছি এই সরকারের বা এই রাষ্ট্রের যে নীতি, যে আমাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা থেকে যে বঞ্চিত করার যে নীতি, সেই জায়গা থেকে এটাও তার একটি অংশ হিসেবে আমরা মনে করি। আমরা দেখতে পাই সরকারের বিভিন্ন সময়ে যে যারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হবেন, যারা বিভিন্ন দোষে দোষী হবেন, তাদেরকে পানিশমেন্ট হিসেবে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে তাদেরকে বদলি করা হয়, পদায়ন করা হয়। এখন সেই অভিযুক্ত যারা কর্মকর্তা, তারা এই পাহাড়ে এসে তারা কি ধরনের তারা কি করে থাকে, সেটা আমরা প্রায় সময় আমরা দেখে থাকি। তো আমি মনে করি আমাদের ছাত্র সমাজকে এই বিষয়ে যথাযথভাবে আমাদের পর্যবেক্ষণ করা দরকার এবং এর বিরুদ্ধে আমাদের পদক্ষেপ গ্রহণ করা এবং একটা ভূমিকা রাখার যে প্রচেষ্টা করা, সেটা
আমাদের এই ছাত্র সমাজকে করতে হবে, সেটাই আমি মনে করি। প্রিয় বন্ধুরা, আপনারা যে রাঙামাটি সরকারি কলেজে পড়াশোনা করছেন, রাঙামাটি সরকারি কলেজ পার্বত্য চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য একটি কলেজ। সেখানে আপনারা যদি একটু দেখেন, পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী যে কলেজটি রয়েছে, সেখানেও আমরা দেখি শিক্ষার যে পরিবেশ, শিক্ষার যে অবকাঠামো বা শিক্ষার যে সুযোগ সুবিধা, পর্যাপ্ত যে সুযোগ সুবিধা থাকা দরকার, সেটা কিন্তু রাঙামাটি সরকারি কলেজেও আমরা যথাযথভাবে আমরা দেখি না। আমরা দেখে থাকি রাঙামাটি সরকারি কলেজের যে এখানে অনার্স মাস্টার্স যে কোর্সগুলো চলমান রয়েছে, আমরা দেখি যে পর্যাপ্ত যে বিষয়ের উপর যে এই কোর্সগুলো থাকার যে প্রয়োজনীয়তা রয়েছে, সেটা কিন্তু এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। এবং একই সাথে আরও একটি বিষয় আমরা দেখি যে বিভাগগুলো রয়েছে, সেই বিভাগগুলোতে যে পর্যাপ্ত পরিমাণের শিক্ষক থাকার কথা, সেই শিক্ষক কিন্তু সরকারের তরফ থেকে এখানে সেই শিক্ষক সংকট নিরসন করা হয়নি। যার কারণে আপনারা যে কলেজে পড়াশোনা করছেন, কলেজে আপনারা সেই সব অসঙ্গতি নিশ্চয় আপনারা লক্ষ্য করেছেন। তো আমি আশা রাখি আপনারা সেই বিষয়গুলো অবলোকন করে, অনুধাবন করে আপনারা নিশ্চয়ই প্রয়োজনবোধ অনুভব করবেন এই সব সংকটের যে নিরসনের প্রয়োজনীয়তা এবং এই সংকট দূরীকরণে আপনার আমার ভূমিকা কি হতে পারে, সেটা আপনারা অনুধাবন করবেন, সেটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। প্রিয় বন্ধুরা, রাঙামাটি সরকারি কলেজে যে সংকটের কথা আমি বলছি, সেই সংকট দূরীকরণের জন্য সেখানে পাহাড়ি ছাত্র পরিষদ, হিউম্যান ফেডারেশন, যে কলেজ প্রশাসন তথা যে শিক্ষার যে কর্তৃপক্ষ যে রয়েছে, সেই কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময়ে পাহাড়ি ছাত্র পরিষদ, হিউম্যান ফেডারেশন শিক্ষা বান্ধব যে দাবি, সেই দাবিগুলো বিভিন্ন সময়ে উত্থাপন করে আসছে। এই যে রাঙামাটি সরকারি কলেজে 13,000 শিক্ষার্থী অধ্যয়ন করে, এই 13,000 শিক্ষার্থীকে এখানে অবস্থান করতে গেলে তাদেরকে বিভিন্ন জায়গায় যে বাসা ভাড়া নিয়ে তাদেরকে থাকতে হয়। যে সেখানে যদি একটি কলেজে যথাযথ একটা পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা নিয়ে যদি একটা হোস্টেল থাকতো, তাহলে আমাদের শিক্ষার্থীদের যে পড়াশোনার চালিয়ে নেওয়ার ক্ষেত্রে আরেকটু সহজ হতো। সেটা বিবেচনায় রেখে পাহাড়ি ছাত্র পরিষদ, হিউম্যান ফেডারেশন কলেজ প্রশাসনের কাছে এবং কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছে। তো সম্প্রতি আমি গতকাল দেখলাম কলেজের ছাত্রীদের জন্য সম্ভবত 135 এরকম 132 জনের আসন নিয়ে যে ছাত্রীদের জন্য হোস্টেল চালু হচ্ছে, আমি তার জন্য কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানাই। এবং একই সাথে আমি এখানে যেহেতু কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক স্যার রয়েছেন, আমি মনে করি পাহাড়ি ছাত্র পরিষদের যে দাবিগুলো রয়েছে, এগুলো শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী এবং যুগোপযোগী। সেই কথাটি সুবিবেচনায় রেখে কলেজ প্রশাসন, পাহাড়ি ছাত্র পরিষদ এবং হিউম্যান ফেডারেশনের যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো পূরণের জন্য চেষ্টা করবে, সেটাই আমি কলেজ প্রশাসনের কাছে এবং স্যারের কাছে আমি প্রত্যাশা রাখতে চাই। প্রিয় বন্ধুরা, সবশেষে আমি যে কথাটি বলে আমার উপস্থাপনা আমি শেষ করব, সেটি হচ্ছে পাহাড়ি ছাত্র পরিষদ 1989 সালে প্রতিষ্ঠার পর থেকে পার্বত্য চট্টগ্রামের যে যুম্ম জনগণ রয়েছে, যুম্মদের মধ্যে যে ছাত্র সমাজ যারা রয়েছে, তাদেরকে নিয়ে যুম্ম জনগণের যে অস্তিত্বের সংকট থেকে শুরু করে একই সাথে শিক্ষার্থীদের
বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা, বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে পাহাড়ি ছাত্র পরিষদ গঠনের পর থেকে পাহাড়ি ছাত্র পরিষদ লড়াই সংগ্রাম করে যাচ্ছে। আপনারা পাহাড়ি ছাত্র পরিষদের যে 5 দফা দাবিনামা, সেখানে আপনারা দেখবেন যে শিক্ষার মান উন্নয়নের জন্য পাহাড়ি ছাত্র পরিষদ এই যে পার্বত্য চট্টগ্রামের যে 3টি সরকারি কলেজ রয়েছে, সেই সরকারি কলেজগুলোতে পর্যাপ্ত অনার্স এবং মাস্টার্স কোর্স চালুর দাবি করেছে এবং মাতৃভাষায় যে প্রাথমিক শিক্ষা চালু করার দাবি করেছে এবং একই সাথে পার্বত্য চট্টগ্রামের যে সকল যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের যে অবকাঠামোগত যে সংকট রয়েছে, শিক্ষক সংকট রয়েছে এবং শিক্ষা উপকরণের যে সংকট রয়েছে, সেইগুলো পূরণের জন্য, সেই সংকট নিরসনের জন্য সরকারের কাছে সেই প্রতিষ্ঠাকালীন সময় থেকে পাহাড়ি ছাত্র পরিষদ দাবি জানিয়ে আসছে। এই পাহাড়ি ছাত্র পরিষদ যুগ্ম ছাত্রদেরই কল্যাণে তথা যুগ্ম জনগণের যে অস্তিত্ব রক্ষায়, যুগ্ম জনগণের যে শাসনতান্ত্রিক যে অধিকার প্রতিষ্ঠার জন্য পাহাড়ি ছাত্র পরিষদ লড়াই সংগ্রাম করে আসছে। সেই পাহাড়ি ছাত্র পরিষদের লড়াই সংগ্রামে আমি মনে করি আপনারা যারা রাঙামাটি সরকারি কলেজে অধ্যয়ন করছেন, পাহাড়ি ছাত্র পরিষদের যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলো শুধুমাত্র পাহাড়ি ছাত্র পরিষদের কোনো একক কোনো গোষ্ঠীর বা একক কোনো অংশের জন্য এই দাবিগুলো কিন্তু করা হচ্ছে না। তো আমি মনে করব আপনারা সেই বিষয়টুকু অনুধাবন করে আপনারা নিশ্চয়ই খুঁজে বের করবেন এই দাবিগুলোর সাথে আপনার এবং সকলের জীবন, সকলের যে অধিকারের কথা এই দাবিগুলোতে নিহিত রয়েছে, সেটা আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন এবং সেই অনুধাবন থেকে আমি মনে করি আপনার মধ্যে প্রয়োজনবোধ আসা দরকার এই দাবিগুলোর সাথে আপনার একাত্ম থাকা, এই দাবিগুলোর সাথে আপনার পূর্ণ সমর্থন থাকা এবং এই দাবিগুলো পূরণের জন্য, এই দাবিগুলো আদায়ের জন্য পাহাড়ি ছাত্র পরিষদ হিউম্যান ফেডারেশন যে লড়াই সংগ্রাম পরিচালনা করছে, সেই লড়াই সংগ্রামে আপনার উপস্থিত থাকা, সেটা আপনার মধ্যে প্রয়োজনবোধ আসা দরকার বলে আমি মনে করি। তো আমি মনে করি আপনারা এইচএসসি পর্যায়ে বা স্নাতক পর্যায়ে আপনারা যারা পড়াশোনা করছেন, সেই বিষয়গুলো যথাযথ অনুধাবন করে এবং পার্বত্য চট্টগ্রামের যে বাস্তবতা, পার্বত্য চট্টগ্রামের যে সামগ্রিক যে পরিস্থিতি, আপনার ঘরের পাশে যে কি পরিবেশ সৃষ্টি হয়েছে, আপনার নিজের এলাকায় কি ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, সেই বিষয়কে অনুধাবন করে আপনারা পাহাড়ি ছাত্র পরিষদের যে লড়াই সংগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের যে লড়াই সংগ্রাম, জনসংহতি সমিতির যে লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামের প্রয়োজনীয়তা আপনারা যথাযথভাবে অনুধাবন করবেন, সেটাই আমি সকলের কাছে আমি প্রত্যাশা রাখি এবং সেই অনুধাবন থেকে আপনারা পাহাড়ি ছাত্র পরিষদের এবং জনসংহতি সমিতির তথা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের যে লড়াই সংগ্রামে আপনারা যথাযথ আপনার যে একটি ভূমিকা থাকা দরকার, সেই প্রয়োজনীয়তা অনুভব করে আপনি এই লড়াই সংগ্রামে আপনি যুক্ত হবেন, এই লড়াই সংগ্রামে আপনি সামিল হবেন, সেটাই আমি প্রত্যাশা করি। তো সবশেষে আমি আবারও যারা নবীন শিক্ষার্থী রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং একই সাথে যারা আজকের যে কৃতি শিক্ষার্থী যাদেরকে সংবর্ধনা প্রদান করা হবে তাদেরকেও উষ্ণ অভিনন্দন জানিয়ে একই সাথে যারা দীর্ঘক্ষণ ধরে এই নবীনবরণ অনুষ্ঠানে শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার যে উপস্থাপনা সেটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ছাত্রনেতা অন্তর শাক্য মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আলোর দিশারি নবীনদর শিকড়ের টানে এগিয়ে চল নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2025 অনুষ্ঠানে এ পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসবেন রাঙামাটি সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, সবার প্রিয় শিক্ষক শ্রদ্ধেয় অনির্বাণ বড়ুয়া স্যার।
আমি স্যারকে শিশু রাজনীতির বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এবং হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত রাঙ্গামাটি সরকারি কলেজের 2024-2025 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এবং 2023-2024 শিক্ষাবর্ষের স্নাতক পাস এবং স্নাতক সম্মান প্রথম বর্ষ শিক্ষার্থীদের নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি রাঙ্গামাটি সরকারি কলেজের পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার সভাপতি সজল চাকমা, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহকারী সাধারণ সম্পাদক মিস্টার উইন মং জলি মার্মা মহোদয়, মঞ্চে উপবিষ্ট পার্বত্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য, আমার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুবর, যার সাথে আমরা লেখাপড়া করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, অনেকদিন পর আজকে দেখা হলো, অ্যাডভোকেট চঞ্চু চাকমা মহোদয়, মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এবং হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট পাহাড়ি ছাত্র পরিষদ জনসংহতি সমিতি হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকের এই মহতী আয়োজন রাঙ্গামাটি সরকারি কলেজের একাদশ স্নাতক পর্যায়ের অনার্স এবং স্নাতক পাস পর্যায়ের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পর্যায়ের আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাঙ্গামাটি সরকারি কলেজের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই দিনটি এবং এই অনুষ্ঠান, এই মহতী আয়োজন আমাকে অত্যন্ত প্রীত করেছে, আনন্দিত করেছে। আমার কলেজের অর্থাৎ রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনার যে মহৎ আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এবং হিল উইমেন্স ফেডারেশন, তার জন্য আমি সর্বপ্রথমে এই দুটি সংগঠনের কর্মকর্তা এবং সদস্যদেরকে রাঙ্গামাটি সরকারি কলেজের পক্ষ থেকে আন্তরিক
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের দিনটি অবশ্যই রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য আনন্দের দিন, স্মরণীয় দিন। যদিও অনেক দেরি হয়ে গেছে, যারা একাদশ শ্রেণীর আজকে এই নবীন বরণে অংশগ্রহণ করেছে বা করছে, তাদেরকে আমরা কলেজে ভর্তি করেছি আরো প্রায় 1 বছর আগে। তারা ইতিমধ্যে একাদশ শ্রেণীর পরীক্ষা শেষ করে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে যাচ্ছে। তবু বিলম্ব হওয়া সত্ত্বেও আমি মনে করি আজকের এই অনুষ্ঠানটি আমাদের সবার জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। কারণ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নবীন শিক্ষার্থীরা এবং আমরা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আমরা যারা রাজনীতি, সমাজ, দেশ এবং জাতির কল্যাণে নিয়োজিত থেকে আমরা যারা কাজ করে যাচ্ছি, আমাদের সবার জন্য এই দিনটি, এই ক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে এবং সামনে এগিয়ে চলার দিক নির্দেশনা লাভ করবে। একটু আগে আমরা কয়েকজন বক্তার বক্তব্য শুনছিলাম। আমি অভিভূত হয়েছি তাদের বক্তব্যে, তাদের কথায়, তাদের প্রকাশে, তাদের মননে, তাদের চিন্তায়, তাদের জাগরণে। তারা যেভাবে নিজেদেরকে ব্যক্ত করেছে, যেই বার্তা আমাদের নবীন শিক্ষার্থীদের মাঝে তারা ছড়িয়ে দিয়েছে, সঞ্চারিত করেছে, তার জন্য আমি তাদেরকে উষ্ণ অভিনন্দন জানাই রাঙামাটি সরকারি কলেজের পক্ষ থেকে। তাদের কথা থেকে একটি বিষয় উঠে এসেছে যে আমাদের শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হতে হবে, আলোকিত মানুষ হিসেবে সমাজ, দেশ এবং জাতির দায়িত্ব গ্রহণ করতে হবে। আজকের এই নবীন শিক্ষার্থীরা, তোমরা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছ বা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে না, যারা এই অনুষ্ঠানের বাইরে আছে বা ভিতরে যারা আছো, সবার উদ্দেশ্যে আমি এটাই বলবো যে এই যে সময় আমরা আমাদের জীবনের, শিক্ষা জীবনের যে সময় আমরা অতিবাহিত করছি বা তোমরা অতিবাহিত করছো, সেই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের যথাযথ শিক্ষা অর্জনের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে, জ্ঞানের সঠিক চর্চার মাধ্যমে আমরা ভালো ফলাফল করার মাধ্যমে, উজ্জ্বল ফলাফল করার মাধ্যমে আমরা মানুষের মতো মানুষ হব। এই দেশ, এই জাতি এবং এই সমাজের দায়িত্ব তোমাদেরকে গ্রহণ করতে হবে। এবং আরেকটি বিষয় তাদের বক্তব্যে উঠে এসেছে যে মানুষের মতো মানুষ হতে হলে মনুষ্যত্ব অর্জন করতে হবে, মানবিক গুণাবলী অর্জন করতে হবে, চর্চা করতে হবে। তাহলে শিক্ষা অর্জনের পাশাপাশি, জ্ঞান অর্জনের পাশাপাশি, বিদ্যা অর্জনের পাশাপাশি, জ্ঞানের চর্চার পাশাপাশি এবং জ্ঞানের অন্বেষণের পাশাপাশি আমরা মানুষ হওয়ার যে সাধনা, মনুষ্যত্বের যে সাধনা, সেই সাধনায় আমাদেরকে অবতীর্ণ হতে হবে।
সেই বক্তব্যটি আজকে এই অনুষ্ঠানে উত্থাপন করেছেন আমার পূর্ববর্তী বক্তাগণ, অর্থাৎ পাহাড়ি ছাত্র পরিষদ এবং হিল উইমেন্স ফেডারেশনের কর্মকর্তা বা নেতৃবৃন্দ। আমি তাদেরকে আবারও অভিনন্দন জানাই তাদের সেই গঠনমূলক দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। কাজেই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এই বক্তব্যটি গ্রহণ করতে হবে, অনুধাবন করতে হবে এবং বাস্তব জীবনে, তোমাদের শিক্ষা জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে সেটিকে প্রয়োগ করতে হবে, তার প্রতিফলন ঘটাতে হবে। যে কথা আমি বলতে চেয়েছিলাম আমার বক্তব্যে, আমার কথায়, সেই বক্তব্যটি তারা তুলে ধরেছেন। কাজেই এই কথাটি যে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার জন্য আমাদের একটা উপাদান হলো শিক্ষা। সেই শিক্ষা গ্রহণের জন্য তোমরা বিদ্যালয়ের পরিমণ্ডল পেরিয়ে তোমরা এসেছো কলেজের দুয়ারে, তোমরা প্রবেশ করেছো, কলেজে পড়তে এসেছো এবং এই কলেজের পরিমণ্ডল পার হয়ে তোমরা আরো উচ্চতর শিক্ষা এবং জ্ঞান লাভের জন্য তোমরা বিশ্ববিদ্যালয়ে যাবে বা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অর্জন, শিক্ষা অর্জন শেষ করে তোমরা হয়তো আরো বৃহত্তর, আরো উচ্চতর শিক্ষা বা জ্ঞান অর্জনের জন্য তোমরা সম্মুখে অগ্রসর হবে, সেই প্রত্যাশা রাখছি। কাজেই আবারও বলবো যে শিক্ষা অর্জনের পাশাপাশি মনুষ্যত্বের সাধনা, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার সাধনা আমাদেরকে করতে হবে। তাহলেই জ্ঞান অর্জন এবং মানবিক মূল্যবোধের সাধনা, এই উভয়ের সম্মিলিত স্রোতে যখন আমরা পথ চলতে পারবো, তখনই আমরা মানবিক মানুষ হতে পারবো এবং সেই প্রত্যয়, সেই প্রেরণা আমাদেরকে লাভ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত সুধীবৃন্দ, শিক্ষার দুটি উদ্দেশ্য থাকে। প্রথমটি একজন মানুষ হওয়া। যে কথাগুলো এতক্ষণ বললাম সেই কথাগুলো হচ্ছে মানুষ হওয়ার জন্য, প্রকৃত মানুষ হওয়ার জন্য, সত্যিকারের মানুষ হওয়ার জন্য। রবীন্দ্রনাথ বলেছেন, যিনি প্রকৃত মানুষ তিনি জ্ঞান এবং সত্যের সাধনা করেন। কাজেই জ্ঞান এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার সাধনার সাথে সাথে আমাদেরকে সত্যের এবং সত্য অন্বেষণের সাধনাও করতে হবে। সত্য অন্বেষণের সাধনার জন্য আমাদেরকে আদর্শ অর্জন করতে হবে। সেটি রাজনীতিবিদ হোক, সমাজকর্মী হোক, শিক্ষক হোক বা অন্য কোনো পেশার মানুষ হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যবসায়ী, প্রশাসক, রাজনীতিবিদ, শিক্ষক, সকল ক্ষেত্রে আমাদের এই তিনটি সাধনা, অর্থাৎ জ্ঞান অর্জন, মানবিক মানুষ হওয়া, সত্যের সাধনা, এই তিনটির যে চর্চা এবং এগিয়ে যাওয়ার যে আমাদের প্রত্যয়, সেটির সমন্বয় সাধন করতে হবে। তাহলেই আমাদের এই কলেজের শিক্ষা সার্থক হবে। কাজেই আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা এই সাধনার প্রত্যয় নিয়ে সামনের দিকে অগ্রসর হও। রাঙামাটি সরকারি কলেজ শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, বাংলাদেশের অন্যতম একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। 1965 সালে স্থাপিত এই কলেজ এই বছর তার পথ চলার, সামনে এগিয়ে চলার 60 বছর অর্থাৎ 5 যুগ অতিক্রম করতে যাচ্ছে। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে রাঙামাটি সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে
আমি আপনাদের সবার উদ্দেশ্যে আমি আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, আবেদন জানাবো যে রাঙামাটি সরকারি কলেজের মতো একটি ঐতিহ্যবাহী আলোকিত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে, এর অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে, এর সার্বিক কল্যাণ সাধনের জন্য, এর বহুমাত্রিক অগ্রগতির জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। শুধু শিক্ষকদের একা কাজ করলে হবে না। এখানকার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনীতিবিদ, স্থানীয় জনপ্রতিনিধি এবং যারা প্রতিনিধিত্বশীল বিভিন্ন সংগঠন, সেটি রাজনৈতিক সংগঠন হতে পারে, সেটি সামাজিক সংগঠন হতে পারে, বিভিন্ন পর্যায়ের সংগঠন বা সংস্থা হতে পারে, সবাইকে এই এলাকার, এই রাঙ্গামাটি তথা পার্বত্য চট্টগ্রামের আমরা যারা জনগণ, এখানে বসবাসকারী বিভিন্ন স্তরের বিভিন্ন জাতিসত্তার মানুষ এবং সর্বোপরি সরকার, প্রশাসন, সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে এই ঐতিহ্যবাহী, এই ঐতিহ্যশালী, এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির জন্য। একাডেমিক উন্নয়নের পাশাপাশি আমাদের অবকাঠামোগত উন্নয়ন, আমাদের আরো বহুমাত্রিক উন্নয়নের প্রয়োজন আছে এই শিক্ষা প্রতিষ্ঠানের। আমি জানি সবার আন্তরিকতা তথা আন্তরিক প্রচেষ্টা থাকলে এই প্রতিষ্ঠান, আমি বিশেষ করে বলবো আমাদের ছাত্র সংগঠন সমূহ, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এবং আরো এর সাথে জনসংহতি সমিতি সহ এই পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল এখানকার যারা সংগঠন প্রতিষ্ঠান রয়েছেন, আপনারা সবাই আসুন এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে আমরা সার্বিক অগ্রগতি সাধন করি। পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি সরকারি কলেজের প্রশাসনের সাথে, কর্তৃপক্ষের সাথে তারা নিয়মিত যোগাযোগ তারা রক্ষা করে, তারা আমাদের কথা শুনে, তারা আমাদের খোঁজখবর রাখে এবং এখানকার প্রতিনিধিত্বশীল আরো অন্যান্য সংগঠন সমূহ তাদের সাথেও তারা যোগাযোগ রক্ষা করে, খোঁজখবর রেখে, সম্পর্ক রেখে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা সব সময় সচেষ্ট থাকে এই তাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের অগ্রগতি, উন্নতির জন্য, কল্যাণের জন্য তারা কাজ করে। আমি পাহাড়ি ছাত্র পরিষদকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তারা আমাদের এই সুখে দুঃখে তারা আমাদের পাশে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এখানে যারা সম্মানিত প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, সবার কাছে একান্ত নিবেদন করব, আবেদন জানাবো, আপনারা আসুন এই ঐতিহ্যবাহী সংগঠন, এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের যে উন্নতি উন্নয়নের কাজে আপনারা সামিল হন। অনেক সীমাবদ্ধতা আছে সরকারি প্রতিষ্ঠান, আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য অনেক বেশি সীমাবদ্ধ। আমরা সরকারের কাছে আবেদন করি, নিবেদন করি যে আমাদের শিক্ষক স্বল্পতা রয়েছে, আমাদেরকে পর্যাপ্ত শিক্ষক দেন, কিন্তু সরকারি কলেজের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি বিশাল লম্বা দীর্ঘ একটি প্রক্রিয়া আছে। এই লম্বা প্রক্রিয়া শেষ করে এখানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়, যাদেরকে এখানে পদায়ন করা হয়, পোস্টিং দেওয়া হয়, তারাও অনেক সময় তাদের পরিবার থাকে দূরে, দূর দূরান্তে, দেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায়। তাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না এখানে সার্বক্ষণিক থেকে দায়িত্ব পালনের জন্য। এরপরেও আমার শ্রদ্ধেয় সহকর্মী বৃন্দ তারা আপ্রাণ চেষ্টা করে, তারা আন্তরিকভাবে তারা চেষ্টা করে এই কলেজে, এই প্রতিষ্ঠানে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। তোমরা যারা আমার সামনে বসে আছো, আমি ক্লাসরুমেও, আমার ক্লাসেও আমি বলি তোমরা আমার সন্তান তুল্য, তোমরা আমার সন্তান সম। আমার সন্তানকে আমি যেভাবে দেখি, আমি আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীদেরকে, বিদ্যার্থীদেরকেও আমি সেভাবেই দেখি। তোমরা আমার সন্তানের মতো। আমি অনেক আগেই এই কলেজ থেকে আমি বিদায় নিতে পারতাম, কিন্তু কেন জানি না
আমি 2006 সালে এই কলেজে যোগদান করার পর থেকে মাঝখানে 1.5 বছর খাগড়াছড়ি সরকারি কলেজে দায়িত্ব পালনের পর আবার এই কলেজে আমাকে এখানকার মানুষ এবং এখানে যারা দায়িত্বে ছিলেন এই কলেজে তারা আবার আমাকে এখানে নিয়ে এসেছেন। আমার একটা প্রাণের সম্পর্ক এই কলেজের সাথে, এই কলেজের শিক্ষার্থীদের সাথে, এই কলেজের শিক্ষক কর্মচারী যারা আছে সবার সাথে আমার একটি আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। কেন জানি না, আমি হয়তো চেষ্টা করলে আরো অন্য জায়গায় আমি চলে যেতে পারতাম, কিন্তু আমি যেতে পারিনি। একটি অজানা মায়ার বন্ধনে আমি আবদ্ধ হয়ে পড়েছি। যে তোমাদেরকে সন্তানের মতো বিবেচনা করে, সন্তানের মতো দেখে আমি ক্লাসরুমে যেভাবে কথা বলি আজকেও আমি সেভাবেই কথা বলছি। দয়া করে তোমরা মানুষের মতো মানুষ হও। এই পরিবার, এই সমাজ, এই দেশ, এই জাতি তোমাদের উপর অনেক বেশি আশা করে, ভরসা করে, তোমাদের উপর অনেক আশা। তোমাদেরকে এই দেশ, জাতি, সমাজের দায়িত্ব নিতেই হবে। তোমার পিতামাতা, তোমার অভিভাবক অনেক কষ্ট করে আয় উপার্জন করে তোমার জন্য অর্থ ব্যয় করে তোমাকে লেখাপড়া করাচ্ছে, কলেজে পাঠিয়েছে। হয়তো এই কলেজ থেকে তোমরা অনেকেই বিশ্ববিদ্যালয়ে যাবে বা আরো উচ্চতর শিক্ষা লাভ করবে, কিন্তু তোমার নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আশা এবং স্বপ্ন নিয়ে আমার মা বাবা এবং আত্মীয় স্বজন, আমার অভিভাবক আমাকে পাঠিয়েছেন, আমি তার আশা, স্বপ্ন, প্রত্যাশা আমি কতখানি পূরণ করতে পেরেছি? এই প্রশ্নটি করতেই হবে। এই সময়টি তোমার জীবনের শ্রেষ্ঠ সময়, এই সময়টি তোমার জীবন সংগ্রামের প্রস্তুতির সময়। ইংরেজিতে একটি কথা আছে, আমরা অনেকেই পড়েছি, তোমরা পড়েছো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য টাইম ফর প্রিপারেশন ইন লাইফ। প্রিপারেশন, প্রস্তুতি। কিসের প্রস্তুতি? জীবনের সংগ্রামের প্রস্তুতি। তোমাদের সামনে অনেক পথ চলা, অনেক সংগ্রাম, অনেক কাজ। কাজেই সেই কাজের জন্য, সেই সংগ্রামের জন্য, সেই পথ চলার জন্য তোমাকে যে প্রস্তুতি নিতে হবে, সেই প্রস্তুতির সময় এখন। দিস ইজ দ্য টাইম for you to take proper preparation for struggling in your life, in your future. রবার্ট ফ্রস্টের একটি কথা মনে পড়ে। আমার ছাত্রী এখানে হিল উইমেন্স ফেডারেশনের কবিতা চাকমা এখানে আছে, তাকে ক্লাসে পড়িয়েছি, আরো অনেকটা হয়তো ক্লাসে পড়িয়েছি। রবার্ট ফ্রস্টের, আমেরিকার সেই মহাকবি, তিনি বলেছেন তার স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং কবিতায়, দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, miles to go before I sleep and miles to go before I sleep. কাজেই তোমাদের অনেক প্রমিস আছে, তোমাদের প্রতিশ্রুতি আছে, কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্ট, প্রমিস তোমাকে পূরণ করতে হবে। যে কথা একটু আগে বললাম, তোমার মা বাবা, তোমার শিক্ষক, তোমার অভিভাবক যে প্রত্যাশা রেখেছেন, সেই প্রত্যাশার প্রমিস তুমি করেছো যে বাবা, যে মা, আমি এই বিষয়টা, এই জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে, ভালো ফলাফল করে আমি তোমাকে এনে দেব, আমি দেশের, সমাজের দায়িত্ব নেব। এটাই বড় অর্জন, এটাই তোমার জীবনে বড় সাকসেস। এবং এটাই চায় তোমার মা বাবা, তোমার অভিভাবক, তোমার শিক্ষক, তোমার দেশ, তোমার জাতি, এটাই তোমার কাছে চায়। শুধু মুখে বললে হবে না, শুধু কলেজে আসা যাওয়া করলে হবে না, শুধু চিন্তা করলে হবে না, কাজে পরিণত করতে হবে। লেখাপড়ার মাধ্যমে সেটি তোমাদের এখন প্রথম কাজ, লেখাপড়া, এবং সেটি তোমরা করে যাচ্ছ। আমরা যখন তোমাদের পরীক্ষা নেই, তোমাদের ক্লাসে যাই, ক্লাসে উপদেশ দেই, পড়াশোনার নির্দেশনা দেই, তোমার
তোমাদেরকে সাজেশন দেই, তোমাদের ক্লাসে তোমাদেরকে লেসন দেই এবং পরীক্ষা নেই, প্রশ্ন করি, খাতা দেখি, ফলাফল দেই। প্রত্যেকটি প্রক্রিয়ার সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হয়। যখন দেখি তোমরা ভালো করেছো তখন আমাদের ভালো লাগে, বুক ভরে যায়। যখন দেখি ভালো হয় নাই ফলাফল, যখন দেখি তোমাদের কোনো কোনো ক্ষেত্রে ঘাটতি আছে, তখন খারাপ লাগে নিজের কাছে। হায় রে, আমাদের মনে হয় কোনো জায়গায় ব্যর্থতা আছে। কাজেই আমাদের যে ব্যর্থতার যে চিন্তা, যে আশঙ্কা, সেটি দূর করবে তোমরা তোমাদের লেখাপড়া দিয়ে, তোমাদের মনন দিয়ে, তোমাদের চিন্তাশীলতা দিয়ে, তোমাদের সৃজনশীলতা দিয়ে, তোমাদের কর্ম দিয়ে, আদর্শ দিয়ে। সেটি গ্রহণ করার সময় এখনই। ইংরেজিতে আরেকটি কথা আছে, ইট ইজ হাই টাইম উই ডিড সামথিং ফর মাইসেলফ, নট অনলি ফর মাইসেলফ বাট ফর আওয়ারসেলভস। আজকেই সময়, এখনই সময়, কালকের জন্য অপেক্ষা করা যাবে না। কারণ কালকে আমি নাও থাকতে পারি, আমার সামনে অনেক কাজ। রবার্ট ফ্রস্টের সেই কথা যে and miles to go before I sleep, এখানে স্লিপ বলতে মৃত্যু যে আলটিমেট ডেস্টিনেশন, সেটির কথা বলা হয়েছে। সেই মৃত্যু, সংক্ষিপ্ত জীবন, ক্ষণস্থায়ী জীবনে আমার কর্ম কাজ অনেক বেশি, কিন্তু আমার সময় খুবই কম। আমাকে চলে যেতে হবে, স্বল্প সময়ের লাইসেন্স আমাকে দেওয়া হয়েছে। আমি পৃথিবীতে এসেছি, আমি চলে যাব, এটাই অবধারিত সত্য। এই সত্যকে কেউ খণ্ডাতে পারে না। কাজেই আমার কাজ অনেক বেশি। কাজেই আমাকে পথ চলতে হলে প্রস্তুতি নিতে হবে, রসদ নিতে হবে, শক্তি অর্জন করতে হবে। সেই শক্তি আমাকে দেবে সুশিক্ষা। অনেকেই বক্তব্যে বলেছেন, সুশিক্ষা অর্জন করে যে রসদ এবং শক্তি, আমি ফুয়েল জ্বালানি অর্জন করে তারপর আমি পথ চলব। গাড়িতে যদি জ্বালানি না থাকে, ফুয়েল না থাকে, তাহলে গাড়ি চলবে না। আমি একটি কথা ক্লাসে বারবার বলি তোমাদের উদ্দেশ্যে, যে আমরা শিক্ষকরা হলাম টর্চ বিয়ারার্স। আমরা টর্চ মারব, তোমরা আমাদের সাথে চলবে। কেউ বেশি দৌড়াতে পারে, কেউ মাঝারি দৌড়াতে পারে, কেউ কম দৌড়াতে পারে। যারা আমাদের সাথে সাথে দৌড়াতে পারবে, তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, তাদের প্রত্যাশিত গন্তব্যে তারা পৌঁছতে পারবে। আর যদি হঠাৎ করে কেউ পড়ে যায়, তাহলে তো এখানে ওখানেই থেমে যাবে। কাজেই আমরা থামব না। আমরা আমাদের পর্যাপ্ত জ্বালানি সংগ্রহ করে, শক্তি সংগ্রহ করে, শক্তি অর্জন করে আমরা পথ চলব, নিরন্তর সাধনা করে যাব। ওই যে প্রথমেই বলেছিলাম, জ্ঞান অর্জনের সাধনা, মনুষ্যত্ব অর্জনের সাধনা এবং সত্যকে অন্বেষণের সাধনা। তাহলেই আমার জীবন সার্থক হবে, সফল হবে, মাহাত্ম্যপূর্ণ হবে। সেই আহ্বান এবং সেই প্রত্যাশা তোমাদের কাছে রাখছি। আশা করি তোমরা প্রত্যেকে এই প্রত্যয় নিয়ে সামনে সম্মুখ পানে তোমরা এগিয়ে যাবে। রাঙামাটি সরকারি কলেজের সমস্যাগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা আপ্রাণ চেষ্টা করছি, আন্তরিকভাবে চেষ্টা করছি। আমরা সরকারের কাছে ইতিমধ্যে আমরা আমাদের সমস্যাগুলোর কথা জানিয়েছি, আরও জানাবো। কয়েকদিন আগে আমরা সরকারের মাননীয় 2 জন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি। আমরা কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের সাথে মত বিনিময় করেছি। তারা আমাদেরকে আন্তরিকভাবে আশ্বাস দিয়েছেন যে কলেজের সমস্যাগুলো আপনারা লিখিতভাবে আমাদেরকে জানান। আমরা ইতিমধ্যেও জানিয়েছি এবং ভবিষ্যতে আমরা আবার জানাবো। আমরা চেষ্টা করব সরকারের কাছে আমাদের এই দাবি বা সমস্যাগুলো, যেগুলো পাহাড়ি ছাত্র পরিষদ প্রায় সময় আমাদেরকে বলে থাকে,
আমরা সেটি সরকারের কাছে পৌঁছে দেব এবং আশা করি সরকার যদি আন্তরিকভাবে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন তাহলে আমাদের কলেজের সমস্যা সমাধান হবে। বিশেষ করে শিক্ষক স্বল্পতা আমাদের নিরসন হবে, আমরা পর্যাপ্ত শিক্ষক পাব। আমাদের অবকাঠামোগত একাডেমিক বিল্ডিংয়ের আমাদের অভাব আছে, আমাদের অডিটোরিয়ামের অভাব আছে। আমরা অনুষ্ঠান করতে গেলে আমরা অডিটোরিয়াম পাই না। আমরা 1000 আসনের একটি অ্যাম্ফিথিয়েটার সহ অডিটোরিয়াম আমাদেরকে করে দেবেন এই আশ্বাস দিয়েছেন আমাদের মাননীয় পার্বত্য উপদেষ্টা মহোদয় এবং মাননীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়। আমরা একটি আলাদা বিজ্ঞান ভবন করতে চাই রাঙামাটি সরকারি কলেজে। আমাদের 13টি বিষয়ে অনার্স, 8টি বিষয়ে মাস্টার্স। আমাদের রাঙামাটি সরকারি কলেজে আমাদের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে আরো বই এবং অটোমেশন সার্ভিসের আওতায় কিভাবে আনা যায়, এখানে আমাদের শিক্ষার্থীরা আরো যেভাবে সুযোগ সুবিধা লাভ করতে পারে সেই চেষ্টা আমাদের আছে, সেই প্রচেষ্টা, সেই উদ্যোগ আমরা হাতে নিয়েছি কলেজ কর্তৃপক্ষ প্রশাসনের পক্ষ থেকে। আমাদের অত্যন্ত আনন্দ লাগছে আজকের এই দিনে দুটি বিষয় রাঙামাটি সরকারি কলেজের একেবারেই কাকতালীয়ভাবে আজকের দিনে হতে যাচ্ছে। যে এখানে আমাদের পিসিপির পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সজল চাকমা আছে, তার সাথে আমাদের গতকালকেও বৈঠক হয়েছে, তাদের সাথে পাহাড়ি ছাত্র পরিষদের সাথে আমরা মত বিনিময় করেছি, এর আগেও হয়েছে। আজকে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষার জেলা পর্যায়ের প্রধান কলেজ অর্থাৎ অনার্স মাস্টার্স পোস্ট গ্রাজুয়েট কলেজের মান উন্নয়নের জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য সরকার যে প্রকল্প নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেই প্রকল্পের অংশ হিসেবে 132 শয্যা বিশিষ্ট একটি ছাত্রীনিবাস আজকে ভবনের উদ্বোধন হতে যাচ্ছে। এবং আমি রাঙামাটি সরকারি কলেজ শিক্ষক পরিষদের দায়িত্ব গ্রহণ করেছি গত 9 জুলাই 2025। ইতিপূর্বে যিনি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনিও আমার বন্ধু মানুষ, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব শান্তনু চাকমা স্যার। আমরা একসাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা লেখাপড়া করেছি এবং তার সাহায্য নিয়ে অধ্যক্ষ মহোদয় সহ কলেজের প্রশাসনের সহায়তা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এই ছাত্রীনিবাস কিভাবে অতি দ্রুত চালু করা যায়। কিছু সমস্যা আছে, কিছু সীমাবদ্ধতা আমাদের আছে, সেগুলো কাটিয়ে উঠে আমরা আশা করি অত্যন্ত দ্রুত শীঘ্রই আমরা এই প্রতিষ্ঠান, এই ছাত্রী হোস্টেল আমরা চালু করতে পারব। আমি চাই যারা জোড়াছড়ি, বিলাইছড়ি, লম্বদু, বাঘাইছড়ি বা কাপ্তাই, খাগড়াছড়ি, বান্দরবান বা আরো অন্যান্য এলাকার যারা প্রত্যন্ত এলাকার আমার মেয়েরা আছে, আমার মেয়েদেরকে যারা অনার্সে পড়ে, যারা মাস্টার্সে পড়ে, যারা একাদশে পড়ে, দ্বাদশে পড়ে, যারা অনেক সময় এখানে থাকার বা বাসা নিয়ে থাকার যাদের সামর্থ্য নাই, যারা দরিদ্র পরিবারের সন্তান, যাদের আর্থিক সচ্ছলতা নাই, তাদেরকে আমরা যদি এখানে সুযোগ দিতে পারি, তাদেরকে যদি আমরা রাখতে পারি, তাহলে তাদের ফলাফলটাও ভালো হবে, ভালো লেখাপড়া হবে এবং তারা ভালো ফলাফল করতে পারবে। আমি অনেক অভিভাবকের সাথে কথা হয়েছে আমার, অনেকে দুঃখ করে বলেছে, আমি বলেছি যে মেয়েটাকে কেন আর লেখাপড়া করালেন না, কেন তার লেখাপড়া বন্ধ করলেন, কেন তাড়াতাড়ি বিয়ে দিচ্ছেন ওকে। অনেকেই আমাকে বলেছেন, অনেক অভিভাবক, যে স্যার আমি কিভাবে পড়াবো, একদিকে আমার আর্থিক অসচ্ছলতা, আরেকদিকে আমার মেয়েকে রাখার জন্য তো আমার সেই অবস্থা নাই, সেই বাসা নাই। আত্মীয়ের বাসায় আমি চেয়েছিলাম, আমি পারিনি, এবং আত্মীয়ের বাসায় অনেক সময় লেখাপড়া হয় না। অনেকে হয়তো প্রাইভেট টিউশন করে, অনেকে পড়ায় বা অনেকে অন্য চাকরি করে, পার্ট টাইম জব করে তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে সচ্ছলতা লাভ করে তাদেরকে তাদের লেখাপড়ার খরচ জোগাতে হয়, পড়তে হয় কলেজে। হয়তো আমরা অনেকের
যে অসুবিধা, সেই অসুবিধা আমরা সমাধানও করতে পারি না। তাদের কথাও আমরা জানি না তারা কত অসুবিধা করে, কত সমস্যায় আছে তারা লেখাপড়া করে যাচ্ছে। এরপরেও তারা ভালো ফল করার চেষ্টা করছে, তারা লেখাপড়া শেষ করে যাচ্ছে অনেকেই। তাদেরকে আমি স্যালুট জানাই, অভিবাদন জানাই তাদেরকে। এত কষ্টের মধ্য দিয়েও তারা পড়াশোনা করে। অল্প কয়েকজনের খবর আমি জানি, আমি চেষ্টা করি তাদের খবর নেওয়ার, কিন্তু সবার খবর নেওয়ার সেই সামর্থ্য তো আমার নাই। আমি চেষ্টা করব যে আমার দায়িত্বকালে এই ছাত্রীনিবাস আমরা যাতে চালু করতে পারি। যেদিন আমি দেখব আমার মেয়েরা এখানে থেকে লেখাপড়া করছে, সেদিন আমার একটি আশা পূরণ হবে। আমার পরিবারের সাথেও আমার পরিবারে এই কথাটি আমি বলেছি। আমার খুব আনন্দ লাগছে, এত দুঃখের খবরেও আমার একটা বিষয় আমার আশা যাচ্ছে, আমার আনন্দ লাগছে যে আমি কলেজের ছাত্রী হোস্টেল আমি চালু করতে পারব। কাজেই তোমাদের সবার উদ্দেশ্যে আমি বলবো যে কলেজের যে কোনো কাজে, যে কোনো উন্নয়ন কাজে, এই ছাত্রী হোস্টেল থেকে আরম্ভ করে যে কোনো কাজে তোমরা খোঁজখবর রাখবে, আমাদেরকে সাহায্য করবে। তোমাদেরকে নিয়েই আমরা পথ চলতে চাই। এই কলেজের সার্বিক সর্বাত্মক উন্নতি, কল্যাণ, অগ্রগতি আমরা সাধন করতে চাই। আমি আরেকটি বিষয়ে একটু বলেই আমি শেষ করব, আমি আর সময় বেশি নেব না, অনেক সময় আমি নিয়ে ফেলেছি। কলেজ থেকে বারবার ফোন দিচ্ছে আজকের অনুষ্ঠান এবং আরো বিভিন্ন বিষয়ে। আমাদের অধ্যক্ষ মহোদয় বিদায় নেবেন আগামী 27 তারিখ। তার বিদায় সংবর্ধনা সহ বিভিন্ন কাজে, প্রোগ্রামে আমাকে যেতে হবে, অনেক কাজ এবং অনেক বিষয় আছে আরো বলার। হয়তো অন্য কোনো এক সময় যদি তোমাদের সাথে আসতে পারি সেদিন আরো বলবো। লেখাপড়ার পাশাপাশি, মানুষ হওয়ার পাশাপাশি আমাদেরকে আদর্শ অর্জন করতে হবে। কয়েকজন বক্তা বলেছেন আমাদের সমাজে সামাজিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধের অভাব, অবক্ষয় হচ্ছে। তোমাদেরকে সেটি খেয়াল রাখতে হবে। তোমাদের আদর্শ চরিত্র উন্নত করতে হবে, কোনোভাবেই অবক্ষয় যাতে গ্রাস করতে না পারি। আমরা উন্নত চরিত্রের অধিকারী হব, আমরা সুশিক্ষা অর্জন করব। সুশিক্ষা অর্জন করে যদি তোমরা তোমাদের চরিত্রকে হারিয়ে ফেলো, তোমাদের আদর্শকে যদি তোমরা রক্ষা করতে না পারো, তাহলে সেই শিক্ষার আর কোনো দাম নাই। কাজেই সে জ্ঞান এবং শিক্ষা, বিদ্যা অর্জনের পাশাপাশি, সুশিক্ষা অর্জনের পাশাপাশি তোমাদেরকে মূল্যবোধ অর্জন করতে হবে, চরিত্র আদর্শ ধরে রাখতে হবে, ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে। তোমরা রাজনীতিতে যাও, ইতিহাস পড়ো, দর্শন পড়ো, দার্শনিকদের জীবনী পড়ো, তোমরা দেশ সম্পর্কে জানো, তোমরা বিজ্ঞান সম্পর্কে পড়ো, সমাজ বিজ্ঞান পড়ো, সাহিত্য পড়ো, কবিতা পড়ো, নাটক পড়ো, তোমরা গান গাও, নাচো, হাসো, খেলো, সব দিকে তোমার বিকাশ সাধন করো। সেটাই আমার সর্বশেষ কথা। রাজনীতিতে অংশগ্রহণ করো, সঠিক রাজনীতি, লেজুর বৃত্তির রাজনীতি নয়। ওই যে বললাম, মানুষের মতো মানুষ হয়ে সমাজ এবং জাতি, দেশ জাতির যে দায়িত্ব নেবে, সেটার জন্য তো রাজনীতি করতে হবে, সমাজকর্ম করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, অসহায় মানুষের সেবা করতে হবে। তারপরেই তো শিক্ষা, আদর্শ, মূল্যবোধ তৈরি হবে এবং সার্থক হবে, জীবন সার্থক হবে। সবকিছু বিবেচনায় নিয়ে যেই কথা প্রথম থেকে বলছি, যে একজন মানুষের মতো মানুষ হয়ে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে, তোমরা জ্ঞান অর্জন করে, সত্যের সাধনা করে, মনুষ্যত্বের সাধনা করে তোমরা এগিয়ে যাবে। রবার্ট ফ্রস্টের যে কথা বললাম, সেই বিষয়টি মাথায় রেখে, আদর্শকে ধারণ করে যেই পেশায় যাও না কেন, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আইনজীবী হও, রাজনীতিবিদ হও, ইতিহাসবিদ হও, সাহিত্যিক হও, লেখক হও, সব কিছু যেটা মেধা, মনন, জ্ঞান, সেটিকে কাজে লাগিয়ে, অভিজ্ঞতা, দক্ষতাকে কাজে লাগিয়ে যেই পেশায় যাও না কেন, মানুষের মতো মানুষ হয়ে, যার যার ধর্মটাকে ঠিক রেখে, যার যার নৈতিকতাকে ঠিক রেখে তোমরা মানুষের মতো মানুষ হয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাও। আরেকটি কথা বলবো,
যে কথাটি হয়তো আমাদের বলা হয় না, আমাকে বলতে হবে শিক্ষক হিসেবে, যে আমরা প্রত্যেকে আমাদের স্বাস্থ্যকে রক্ষা করব। আমাদেরকে সুস্থ থাকতে হবে, অসুস্থ থাকলে চলবে না। কোনো কঠিন রোগে যাতে তোমাদেরকে আক্রমণ করতে না পারে, তোমরা নিয়মিত শরীর চর্চা করবে, ব্যায়াম করবে, হাঁটবে, শারীরিক পরিশ্রম করবে। কারণ আমাদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে, নৈতিকভাবে মানুষ হতে হবে। আমি ক্লাসেও বলি, আমি 5 থেকে 10 মিনিট আমি স্বাস্থ্য সম্পর্কে কথা বলি। এখানে অনেকে আছে, তোমরা হয়তো অনেকে আমার কথা শুনে তোমরা হাসতেছ। হাসলেও আমি বলবো স্বাস্থ্যটাকে ঠিক রাখো, খাওয়া দাওয়া ঠিক রাখো, স্বাস্থ্যকে ঠিক রাখো, স্বাস্থ্যের নিয়ম মেনে চলো, নিয়মিত তোমরা চিকিৎসকের পরামর্শ নাও। কোনো কঠিন রোগ যাতে, এই যে ডায়াবেটিস থেকে আরম্ভ করে কোনো কঠিন রোগে যাতে আমাদেরকে আক্রমণ না করে সেটি বজায় রাখো। যার যার ধর্মটাকে তোমরা পালন করো, অন্যের ধর্মকে তোমরা শ্রদ্ধা করো। আমি আর বাড়াবো না, অনেক কথা বলে ফেলেছি, হয়তো অনেকটা উপদেশও দিয়ে ফেলেছি। আমার কথায় যদি কারো কষ্ট লাগে, কারো যদি মনে ব্যথা হয়, তাহলে অবশ্যই আমাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আমাকে এই অনুষ্ঠানে, এই মহতী আয়োজনে আপনাদের সবার সামনে দুটি কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে তথা পাহাড়ি ছাত্র পরিষদ এবং হিল উইমেন্স ফেডারেশন, এই সংগঠনের যারা কর্মকর্তা, যারা আয়োজক, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আসলে আমি সজলকে বলেছি, সজল আমি কি পারবো, তোমরা আমাকে যে বিশেষ অতিথি এভাবে না করলে বোধহয়